সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি এবং করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঋতু পরিবর্তনে শিশুদের কি কি ধরনের অসুখ হয়ে থাকে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল 1975 সালের জানুয়ারি মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হসপিটালে শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যখন ঋতু পরিবর্তন হয় তখন দেখা যায় শিশুদের বিভিন্ন ধরনের অসুখ দেখা যায়। কোন কোন ধরনের অসুস্থতা সব থেকে বেশি হয়ে থাকে? বাচ্চাদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা ঋতু যখন পরিবর্তন হয় তখন তার কিছু রোগের সাথেও তাকে ফাইট করতে হয়। এই অনুসারে কিছু রোগ ব্যাধিও তার ভিতরে দেখা যায়। যেমন এখন শীতকালে আসছে, এই শীতকালে তার ভিতরে কিছু রোগ দেখা যায়। যেমন প্রথমে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার শ্বাস প্রশ্বাসের রোগ, নিউমোনিয়া। আরেকটা রোগ দেখা যায় যে ডায়রিয়া, এই শীতকালীন জনিত কিছু ডায়রিয়াও দেখা যায়। তারপরে বেবিগুলো যাদের অ্যাটোপিক প্রবলেম থাকে, অ্যালার্জিক প্রবলেম থাকে, তাদের অ্যালার্জিক প্রবলেম সাধারণত দেখা যায়। যাদের অ্যাজমাটিক প্রবলেম থাকে তাদের অ্যাজমাটিক সমস্যা এই সময় দেখা যায়। কারণ এই সময় শীতের সাথে সাথে বায়ুমণ্ডলে যে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ধুলাবালির পরিমাণও বেশি থাকে, তার জন্য তাদের অ্যালার্জিক এবং অ্যাজমাটিক প্রবলেমও বেশি থাকে। এখন শীতকালের আমাদের স্কিনের অনেক বেশি প্রবলেম এই সময় দেখা যায়, যে অ্যাটোপিক কন্টাক্ট ডার্মাটাইটিস। এখন সবচেয়ে বেশি স্ক্যাবিসের একটা রোগ সবচেয়ে বেশি ক্রাউডেড প্লেসে, স্কুলে, মাদ্রাসা এবং ক্রাউডেড জায়গায় এদের এই রোগটা সাধারণত হসপিটাল, চেম্বার, প্র্যাকটিসের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্কিনের প্রবলেমগুলো নিয়ে আসে। যখন কোনো পরিবারে শিশুর বা পরিবারের অন্যান্য সদস্যদের স্ক্যাবিস দেখা দেয় তখন আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনারা কিভাবে সেট করেন? স্ক্যাবিস তো একটা ছোঁয়াচে রোগ, একজনের হলে ফ্যামিলির সবার হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য ফ্যামিলির প্রত্যেকের এটা কিন্তু ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। যে একজনকে আপনি ট্রিটমেন্ট করলেন, আরেকজনের আছে, তার থেকে আবার হবে। এবং বাসায় যে কাপড়, সে তার ব্যবহৃত কন্টাজিয়াস ডিজিজ, এবং যে কাপড়গুলো করে, বেডশিট, ইভেন বালিশের কভার, এভরিথিং পরিষ্কার করতে হবে। প্রত্যেকদিন তাকে এগুলো পরিষ্কার করে রোদে দিতে হবে। গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে রোদে দিয়ে, ইভেন আমরা বলি যে আপনি ভালো করে আয়রন দিয়ে তাকে মানে গরম করে এই কাপড়গুলোকে, কারণ যে ডিমগুলো এখানে স্ক্যাবিসের ডিমগুলো থেকে যায়, এর থেকেও কিন্তু আবার হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে এটা ট্রিটমেন্ট আনতে হবে। ইভেন দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, একজনের এটা ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আরও কয়েকজন তার ফ্রেন্ড সার্কেল অথবা তার সহপাঠীদের এটা আছে, ওদেরকেও কিন্তু ট্রিটমেন্টে দিতে হবে, নইলে এর আবার হওয়ার পসিবিলিটি থাকবে। যখন কোনো শিশুর স্ক্যাবিস হয়ে থাকে সেক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রত্যেকটা ডিজিজই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে রিলেটেড। যখন একটা জীবাণু আমাদের শরীরে ঢোকে তখন কিন্তু কি হয়, যে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আসে সেটা তাকে রুখে দেওয়ার চেষ্টা করে। যখন ইমিউনিটি সিস্টেমটা ডিফ্রেসড হয়, রোগটা আপার হ্যান্ড নেই, তখন রোগটা সাইন সিমটম দেহ হয়ে আসে। প্রত্যেকটা রোগের সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জড়িত। তা যেটা হলো যে মানে স্কিন ডিজিজগুলো বেশিরভাগই যেটা কন্টাজিয়াস বলা হয়, একজনের থেকে আরেকজন ছড়ায়, এটা দেখা যাচ্ছে স্কিনের যে প্রবলেমগুলো থাকে তারই তো ওয়ান অফ দ্য কজেস যে মানে স্ক্যাবিস ডিজিজটা। তা সেই জন্য বরাবরই আমরা বলি, একজনের যদি স্ক্যাবিস থাকে তাহলে অপরজনের হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা ছোঁয়াচে ডিজিজ। যে আমার কন্ট্যাক্টে যারা আসবে, আমার যদি স্ক্যাবিস থাকে, তাহলে আমার সংস্পর্শে যারা যারা আসবে, আমার ব্যবহার্য জিনিসগুলো, আমি যদি এই সোফায় বসছি, এই সোফায় আমার স্ক্যাবিস আছে, তাহলে এখানে যে বসবে তারও কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে ঋতু পরিবর্তনে আরও একটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ডায়রিয়া। শিশুদের ডায়রিয়া খুব কমন একটি সমস্যা, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? বিশেষ করে শীতকালে একটা কোল্ড ডায়রিয়া যেটাকে বলে, শীতকালীন ডায়রিয়া, এক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা অল্প অল্প পায়খানা করে, বেশিরভাগই ভাইরাসজনিত ডায়রিয়া। সেজন্য প্রতিবার পায়খানার পরে তাকে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন খেতে দিতে হবে। যে বাচ্চাগুলো বুকের দুধ খায় তাদেরকে প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াতে হবে, এবং যে বাচ্চাগুলো 6 মাস বয়স আগে তাদেরকে বুকের দুধই, শুধু বুকের দুধ এবং পাশাপাশি কিছু স্যালাইন খাওয়াতে হবে। যাদের 6 মাস পরে তাদেরকে বুকের দুধের পাশাপাশি ফ্যামিলিতে খাবার খেতে দিতে হবে। এবং আমরা বলা হয় গ্রিন ব্যানানা, তাকে মানে খাবারের সাথে গ্রিন ব্যানানাটা মিশিয়ে দেন। এবং এই ডায়রিয়াকে প্রিভেন্ট করার জন্য আমরা যে এগুলো দিই, জিঙ্ক সিরাপ, জিঙ্কটা দেওয়া হয়, কারণ জিঙ্ক তার পানি যে শরীর থেকে বেরোয় যাচ্ছে, পানি অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়ায়, তার ইমিউনিটিকে বুস্ট আপ করে।
সেই জন্য তাকে জিঙ্ক সিরাপও দেওয়া হয়। ডায়রিয়া হবার ক্ষেত্রে নিশ্চয়ই এর কোনো পরিমাত্রা রয়েছে, অর্থাৎ দিনে কতবার পর্যন্ত করলে আসলে ঘরে রেখে ট্রিটমেন্ট করা সম্ভব, অথবা দিনে কতবারের বেশি হলে তখন হসপিটালে ভর্তি করা? প্রথমে এখানে বলে রাখা দরকার যে ডায়রিয়া কাকে বলে। ডায়রিয়া যদি প্রতি 24 ঘন্টার ভিতরে 3 বারের বেশি লুজ মোশন হয়, এটা কিন্তু ডায়রিয়া। কিন্তু একটা নবজাতক বাচ্চা যে অনলি ব্রেস্ট ফিডিং করে তার তো 6-7 বার নর্মাল। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে তার চোখে মানে পানি শূন্যতা হচ্ছে কিনা, তার প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু তার পানি শূন্যতা দেখা যাচ্ছে। আর যেটা হলো যে কোন বাচ্চাগুলোকে আপনি ট্রিটমেন্টে নেবেন, হসপিটালাইজ করবেন, যে আপনি যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন খেতে পারছে না, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলা ইনট্রাক্টেবল ভমিটিং। যদি প্রতি ঘন্টায় 3 বারের বেশি বমি করে তাহলে এই বাচ্চাগুলো সাধারণত বাসায় রেখে ট্রিটমেন্ট পসিবল হয় না, কারণ সে সব কিছু বমি করে দিচ্ছে। প্রত্যেকবারই বমি করার সাথে সাথে কিন্তু তার শরীরে পানি শূন্যতার পরিমাণটা আরও দেখা দিচ্ছে। সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করে তাকে হয়তো আইভি স্যালাইনও দিতে হতে পারে। ইভেন যদি প্রতিবার না খেতে পারে, দেখা যাচ্ছে তার পানি শূন্যতা কম আছে কিন্তু খেতে পারছে না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় স্যালাইনটা এনজি টিউবের মাধ্যমে খাওয়ানো হয়। মেন কথা তাকে প্রিভেন্ট করতে হবে যাতে পানি শূন্যতা না হয়। এক্ষেত্রে যে সমস্ত শিশুদের ডায়রিয়াটা হচ্ছে এবং যথাযথভাবে যদি তাদেরকে ট্রিটমেন্টটা না দেওয়া হয়, কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? প্রথমে ডায়রিয়ার কমপ্লিকেশনের ভিতরে যে পানি শূন্যতা একটা কমপ্লিকেশন। পানি শূন্যতার জন্য তার ইলেকট্রোলাইট, শরীরে যে লবণ পানি আছে এটা ইমব্যালেন্স হবে। তারপরে তার যেটা হলো যে তার কিডনি ফেল হবে, এই বমি করতে করতে তার যে অ্যাসিডোসিস মানে মেটাবলিক যে ডিঅ্যারেঞ্জমেন্ট বলা হয় এটা প্রবলেম হবে। তারপরে ইভেন তার কিডনি ফেল হয়ে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যেতে পারে। এখানে একটা জিনিস একটু আমি বলে রাখা দরকার, যেহেতু সুযোগ পেয়েছি আজ শিশু বিশেষজ্ঞ হিসাবে। একটা বাচ্চা যখন ডায়রিয়া হয়, মারা কি করে যে তার স্যালাইন খাওয়ানোর সময় কি করে যে প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা আছে যে এই প্যাকেটটা আধা কেজি পানিতে গুলিয়ে খাওয়াতে হবে, মা কি করে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অল্প করে পায়খানা করছে, স্যালাইনের প্যাকেট থেকে অল্প স্যালাইন নিচ্ছে, নিয়ে কিছু পানির সাথে গুলিয়ে খাচ্ছে, যেটা তার মানে হিতে বিপরীত। তার শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হাইপার নেট্রিমিয়া ডেভেলপ করে কনভালশন ডেভেলপ করতে পারে, তার ব্রেনের ভিতরে পানি জমে যাওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য এখানেও একটা উপদেশ থাকবে, আপনার বাচ্চার ডায়রিয়া হলে আপনি যে বাজারে যে স্যালাইনগুলো আছে এই স্যালাইনগুলোর গায়ে যতটুকু পরিমাণ পানির সাথে গুলিয়ে খাওয়ানোর কথা নির্দেশ মোতাবেক আপনি অতটুকু পানির সাথে গুলিয়ে খাবেন। কোনো প্রকার ওখান থেকে অল্প করে স্যালাইন নিয়ে একটু করে পানি নিয়ে চামচ দিয়ে গুলাই খাবেন, এটা কিন্তু একটা হিতে বিপরীত হতে পারে, ইভেন জীবনহানিও ঘটতে পারে। স্যার, আধা লিটার পানিতে এক প্যাকেট, অনেক প্যাকেটের গায়ে, বেশিরভাগই প্যাকেটের গায়ে লেখা থাকে আধা লিটার পানিতে পুরো প্যাকেট গুলে খাওয়া। অনেক প্যাকেট বাজারে আছে যেগুলো 1 লিটার পানিতে গুলে খাওয়াতে, অর্থাৎ প্যাকেটের গায়ে যতটুকু পানির মধ্যে ভিতরে দিয়ে স্যালাইনটা গুলিয়ে খাওয়াতে কথা বলছে, পুরো স্যালাইনটা ততটুকু পানির ভিতরে দিয়ে গুলো খাওয়াতে হবে। ওখান থেকে নিয়ে প্রতিবার পাতলা পায়খানা পরে যতটুকু পানি, আমরা ইন জেনারেল বলে দিই, আপনার বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, প্রতিবার পাতলা পায়খানা পরে 10 থেকে 20 চামচ করে খান। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার বাচ্চা যতটুকু খেতে পারবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সে পায়খানার পরে যতটুকু খেতে চাচ্ছে, তার পানি শূন্যতা যাতে না হয়, যতটুকু সে খেতে পারবে সে খাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বাচ্চাগুলো যাতে 24 ঘন্টার ভিতরে যদি 6 বারের বেশি প্রস্রাব করে তাহলে বুঝতে হবে তার কোনো পানি শূন্যতা নাই, সে সাফিসিয়েন্ট পানি আছে এবং সে পরিমাণ মতোই স্যালাইন খাচ্ছে। এবং পাশাপাশি যে বাচ্চাগুলো বাসার খাবার খায় তাদেরকে খাবার খেতে দিতে হবে, গ্রিন ব্যানানা সহ, ইভেন মুরগির মাংস দিয়ে তাকে খাবার দিতে হতে পারে। স্যার, যে এখন ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি দেখা যাচ্ছে, তো যাদের আসলে ডেঙ্গু হচ্ছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? বেশিরভাগই ডেঙ্গু সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গু বলা হয়, যে তার জ্বর আছে, জ্বরের সাথে তার কোনো বমি নাই, পাতলা পায়খানা নাই, পেটে ব্যথা নাই, তাহলে তার সে বাচ্চাগুলো আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট পসিবল। যে বাচ্চা যদি পরিমাণ মতো খেতে পারে তাহলে তাকে ভর্তি করার দরকার নেই। যে বাচ্চাগুলো সাধারণত যে বলা হয় যে তার জ্বর আছে, জ্বরের সাথে বমি করছে, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, তা এবং ডেঞ্জার সাইন বলা হয়, অ্যাবডোমিনাল পেইন, পাতলা পায়খানা আছে, এই বাচ্চাগুলো সাধারণত ভর্তির দরকার হয়, ভর্তি করে হসপিটালে তাকে ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা জিনিস এখানে আমাদের যে বিশেষ করে কমিউনিটিতে একটা ধারণা যে প্ল্যাটিলেট সবচেয়ে যে জিনিসটা মানে গার্জিয়ানদের ভিতরে পরিলক্ষিত হচ্ছে, সে সব কিছুতে ব্যস্ত প্ল্যাটিলেট নিয়ে। ইভেন দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন তার ব্লাড পরীক্ষা 3 বার 4 বার ওই প্ল্যাটিলেটের অবস্থান দেখছে, কিন্তু প্ল্যাটিলেট যেটা এটা ম্যাটার না, একটা প্ল্যাটিলেট কমতে কমতে একটা পর্যায়ে এসে আবার বাড়া শুরু করে। কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশনটা মেনটেন করতে হবে, স্যালাইন খাওয়াতে হবে, ইভেন বাসার তরল জাতীয় খাবার এগুলোকে মেনটেন করতে হবে। ডেঙ্গু যখন হয়, ডেঙ্গু হলে কি হয় যে আমাদের শরীরের ভিতরে রক্তনালীর দেয়ালগুলো আছে, এই দেয়ালগুলো ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে এখান থেকে পানিগুলো বের হয়ে শরীরের বাইরে চলে আসতেছে, অর্থাৎ রক্তনালীর বাইরে চলে আসছে। বাইরে আসে কোথায় আসছে, যে আমাদের শরীরের সবচেয়ে বড় ফাঁকা জায়গা হলো
পেট, যেটাকে আমরা মেডিকেল টার্মে অ্যাবডোমেন বলি, এবং বুকের ভিতরে ফুসফুসে, এই দুই জায়গায় পানিগুলো চলে আসে। এছাড়া শরীরেও পানি জমে শরীর ফুলে যেতে পারে। এই শরীরে যখন রক্তনালী থেকে পানিগুলো বেরোয় যাচ্ছে, তখন কি হচ্ছে, আমার যে নর্মাল যে প্রেশার যেটা মেনটেন হচ্ছে না, হাইপোটেনশন ডেভেলপ করতে হচ্ছে। হাইপোটেনশন মেনটেন না হলে কি আবার আমার কিডনি, লিভার এগুলো ড্যামেজ হয়ে যাবে। তা এই মেন হলো যাতে এই মানে তার হাইপোটেনশন ডেভেলপ না করে, তার জন্য তাকে আমরা হসপিটালে নর্মালি সে যদি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারে, ফ্লুইড জাতীয় খাবার খেতে পারে। আমরা বরাবরই বলি যে যখনই ডেঙ্গু হবে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খান। এই তরল জাতীয় খাবারের ভিতরে বলা হচ্ছে চিড়ার পানি, ডাবের পানি, ইভেন বাসায় পাতলা করে ডাল রান্না করে খাতে, মুরগির স্যুপ, এগুলো খেতে দেন। যখন সে খেতে পারবে না, তাকে আইভি স্যালাইন দিয়ে এই ফ্লুইডের পরিমাণটা মেনটেন করতে হবে। সাধারণ জ্বর এবং ডেঙ্গু জ্বরের মধ্যে আসলে তফাৎটা কি? একজন আসলে অভিভাবক কিভাবে বুঝতে পারবে যে তার শিশুটা আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অথবা এটি সাধারণ জ্বর? সাধারণ জ্বর কিনা, এটা ভাইরাস জ্বর কিনা, এটা বোঝার জন্য যে জ্বরের সাথে সাধারণত কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়তে পারে, এটা একটা ভাইরাস জ্বর। ডেঙ্গু এক ধরনের ভাইরাস। আর ডেঙ্গু জ্বরে সাধারণত হাই গ্রেড ফিভার থাকে, 104-5 টেম্পারেচার চলে আসে। বাচ্চার গায়ে যে কথা বলতে পারে, যারা বলতে পারে তারা বলবে প্রচুর ব্যথা করছে, অর্থাৎ মেডিকেল টার্মে এটাকে বলা হয় ব্রেকবোন ফিভার। যারা কথা বলতে পারে না, সে ইরিটেটিং, ওর প্রচুর পরিমাণে কান্নাকাটি করবে। তারপরে মাথা ব্যথা। নর্মালি যে বাচ্চাগুলো সাধারণত চলাফেরা করে, তারা দেখা যাচ্ছে যে টোটাল মিলে চলাফেরা করছে না, মাথা ব্যথার জ্বরে এক জায়গায় নেতিয়ে পড়ে আছে, সে কিছু খাচ্ছে না, বমি করে দিচ্ছে। কিন্তু নর্মাল জ্বরে, ভাইরাস জ্বরে সাধারণত এগুলো কম দেখা যায়। ডেঙ্গু জ্বরের আরেকটাই হলো অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ পেটে ব্যথা থাকতে পারে, এটা একটা ডিফারেন্সিয়েট পয়েন্ট। তারপরে নর্মাল জ্বরে যেটা, যে গায়ে অনেক সময় লাল র্যাশ আসতে পারে ডেঙ্গু জ্বরে, কিন্তু নর্মাল জ্বরে অনেক সময় র্যাশ না আসতে পারে। এই ডেঙ্গু জ্বর সাধারণত 3 থেকে 5 দিন, ইভেন 5 দিন পরে এটা সাবসাইড করা শুরু করে। এই ক্ষেত্রে যদি অন্য জ্বর, ইভেন টাইফয়েড জ্বর থাকলে সাধারণত এটা সাবসাইড করে না, 5 দিনের পরে ওটা কন্টিনিউ করতে পারে। স্যার, সাধারণ জ্বর কিনা অথবা সেটি ডেঙ্গুর জ্বর কিনা, সেটি বোঝার জন্য আসলে জ্বর হবার কতদিনের মধ্যে টেস্ট করা উচিত বা আদৌ করা উচিত কিনা? আমাদের দেশের সবারই একটা বদ্ধমূল ধারণা আছে, জ্বর হলে আমি 3 দিন ওয়েট করব। কিন্তু ডেঙ্গু জ্বর হলে আপনাকে ওয়েট করার দরকার নেই। যেদিনই জ্বর আসছে আপনি ওই দিনই পরীক্ষা করেন। একটা এনএসন ডেঙ্গু পরীক্ষা যেটা আমাকে বলি, এইটা করলে প্রত্যেকটা সরকারি হসপিটালে এটা ফ্রি অফ কস্টে করে দেওয়া হয়। আপনি গেলে 1 ঘন্টার ভিতরে আপনাকে রিপোর্ট দিয়ে দেয়। তারপরে যে জিনিসটা আরেকটা এখানে বলে রাখার দরকার, যে প্রথম 5 দিনের ভিতরে সাধারণত সিবিসি এবং এনএসন ডেঙ্গুটা সাধারণত করতে হবে। অনেকে দেখা যাচ্ছে 5 দিন পরে এনএসন পরীক্ষাটা করছে, তখন তো সে নেগেটিভ আসছে, সে ধারণা করছে আমার বাচ্চা তো ডেঙ্গু নাই, কিন্তু 5 দিন পরে এনএসন সাধারণত আর পজিটিভ আসবে না। 5 দিন পরে যখন করতে হবে, তাকে ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। ডেঙ্গু অ্যান্টিবডিটা তখন পজিটিভ আসবে যদি তার ডেঙ্গু ঠিক থাকে। এই 5 দিন যখন ক্রস করে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ডেঙ্গু না হতে পারে, তখন টাইফয়েডও একটা কজ, যে অনেক সময় টাইফয়েড জ্বরেও এরকম জ্বর আসে সাধারণত। জি স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে, তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে, সেটি অবশ্যই দেখতে হবে।
তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস। এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুটস সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়। দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে একজন শিশু আসলে সুস্থ থাকার জন্য একজন অভিভাবকের কি কি বিষয়গুলো আসলে তাদের মেনটেন করা উচিত? ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জিনিসগুলো অভিভাবক হিসাবে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে কিনা দেখে নিতে হবে, তার নিউট্রিশনটা মেনটেন হচ্ছে কিনা এটা দেখতে হবে। তারপরে পাশাপাশি তার যে শিডিউল অনুসারে টিকা, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, ঘরের ধুলাবালি এগুলো খেয়াল করতে হবে। তারপরে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে, এখন যে ট্রেন্ডটা সবচেয়ে বড় চলছে যে ফাস্ট ফুডের একটা প্রবণতা, ফাস্ট ফুড খাওয়াকে বাচ্চা হেলদি হয়ে যাচ্ছে, সে অনেক সময় মনে করে যে এইটাই তার স্বাস্থ্য। পুষ্টিহীনতা আবার দুই ধরনের, লিকলিকে হেলথ যেটাকে বলে আমরা, যেটা বলা হচ্ছে এটাও এক ধরনের পুষ্টিহীনতা, ওভারওয়েটও এক ধরনের পুষ্টিহীনতা, সেজন্য ওভারওয়েটে করা যাবে না। পাশাপাশি তার এই ঋতু পরিবর্তনের সাথে সাথে যে পর্যাপ্ত পরিমাণে সিজনাল ফলমূল সবজি জাতীয় খাবার খেতে দিতে হবে। এখন বাচ্চারা দেখেন সবজি টোটালি খেতে চায় না, অলওয়েজ তার মিট জাতীয় খাবার বেশি খায়, অর্থাৎ এই জাতীয় খাবার থেকে তাকে বিরত রেখে তাকে ফলমূল এই জাতীয় খাবারগুলো খেতে দিতে হবে। পাশাপাশি তাকে টিকার যে এপিআই শিডিউলের টিকা, পাশাপাশি অন্যান্য টিকাগুলো যে টিকাগুলো দেওয়ার দরকার এগুলো তাকে দিতে হবে। একটা বাচ্চা যখন স্কুলে যায়, স্কুলে পাশের সামনে যে খাবারগুলো থাকে এগুলো আনহাইজিন খাবার, এই খাবার থেকে এখন সাধারণত যে সালমোনেলা টাইপের, যেটাকে আমরা টাইফয়েড জ্বর বলি, তারপরে হেপাটাইটিস এ ভাইরাস এখান থেকেই ছড়ায়, যেটা জন্ডিস, এটার দিকেও খেয়াল করতে হবে। আপনার বাচ্চাকে যখন স্কুলে যাবে তাকে পর্যাপ্ত পরিমাণে ভালো নাস্তা দিয়ে দেন, সাথে টিফিন দিয়ে দেন, স্বাস্থ্যসম্মত টিফিন দিয়ে দিন। আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন, সে প্রথমে স্কুল থেকে বেরোয় কিন্তু সামনে যে খাবারটা আছে বিক্রি করতেছে এই আনহাইজিন খাবারটা খাচ্ছে, খাওয়ার জন্যই তার কিন্তু ডায়রিয়া, তারপরে টাইফয়েড জ্বর, হেপাটাইটিস এ ভাইরাস এই এফেক্টেড হচ্ছে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। গর্ভকালীন যত্ন বলতে একটা হচ্ছে যে তার ঘরের যত্ন, আরেকটা কিন্তু তার চেক আপ, যেটা অ্যান্টিনাটাল চেক আপ যেটা আমরা বলি, সেটাও কিন্তু একটা মেডিকেল যে যত্ন সেটাও কিন্তু আসলে তার দরকার। কারণ হচ্ছে মা যেমন যত্ন বলতে সে যেমন নিয়মিত তার খাবার দাবার, তার বিশ্রাম, তো মা
নর্মালি আমরা বলি যে তিনি যা খায় তার চেয়ে সে 1 মুঠ করে বেশি খাবে। আচ্ছা। কারণ তার যে বাচ্চা সেই জন্য সে 1 মুঠ করে বেশি খাবে, এটা বলি। তো প্রথম 3 মাস কিন্তু অনেক মাই খেতে পারে না, বমি, খারাপ লাগে, এবং অনেকেরই দেখা যাচ্ছে তার যে নর্মাল যে ওয়েটটা থাকে ওয়েটটা কমে যায়, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যখন তার 5 মাস 6 মাস তখন আস্তে আস্তে তার ওই বমি ভাবটা চলে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।